আর সোমনাথ, বাংলা নিউজ গ্রাফে নমস্কার, দীপান্বিতা বলছি। বলো বলো। বিষয়টা হচ্ছে যে আরামবাগ টিভির শফিকুল, আমরা মোটামুটি যেটা জানি যে সে তো অবশ্যই সরকার বিরোধী খবর করেন, তো তার গলাতে অন্যরকম সুর, এবং সম্প্রতি তোমাকেও ফোন করেছে। বিষয়টা যদি একটু বলো। প্রথম কথা, আরামবাগ টিভির শফিকুল ইসলাম সরকার বিরোধী খবর করে না, মানবতা বিরোধী খবর করে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় কথা, হ্যাঁ, আমাকে গত পরশু বিকেল সন্ধে হবে হবে এই 4:45 এরকম নাগাদ আমাকে ফোন করেছিল। হুম, তো তারপর কেন ফোন করেছিল একটু ব্যাকগ্রাউন্ডটা ছোট্ট করে বলে রাখি। কারণ ওই দিন সকালে আমি একটা ভিডিও করেছিলাম, যার হেডলাইন্সটা এরকম ছিল যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান সন্দেহে নির্বাচন কমিশন আরামবাগ টিভির শফিকুল ইসলামের ওয়াইফকে হিয়ারিং এর লাইনে দাঁড় করিয়েছে। পরিবারের পাশে খবর হওয়া সংবাদ, মানে তার পরিবারের পাশে আমি। এবং আমি সেখানে বলেছিলাম শফিকুল ইসলাম ভারত মায়ের কুসন্তান, শফিকুল ইসলাম বাংলা মায়ের কুসন্তান। এবং আমি এটাও বলেছিলাম কোনো বাঙালি মুসলমান শফিকুল ইসলাম আগামী দিনে তাদের পুত্র সন্তানের নাম শফিকুল ইসলাম রাখবে না। কারণ এর আগে আমরা মুর্শিদাবাদের মির্জাফরকে দেখেছিলাম, এখন আমরা আরামবাগের মির্জাফরকে দেখছি। তো এই আরামবাগের মির্জাফরকে দেখে মুর্শিদাবাদের মির্জাফরও লজ্জা পেয়ে যাবে, মানে যে ঐতিহাসিক মির্জাফর আর কি, যার নাম মুসলমানরা তার সন্তানের নাম রাখে না। আর মির্জাফর কোনো বাঙালি মুসলমান দেখবে না তার সন্তানের নাম রাখে মির্জাফর, সেরকম শফিকুলও রাখবে। এটা গেল বিষয়। মেদিনীপুরেও কি কোনো মির্জাফর আছে? হ্যাঁ, মেদিনীপুরেও কি কোনো মির্জাফর আছে? হ্যাঁ, মেদিনীপুরে একটা গদ্দার আছে আর কি, সেই গদ্দারের ভাই এই মির্জাফর আর কি। সেটাও আমি বলছি তোমাকে, আমি শফিকুলের বিষয়টা জিজ্ঞাসা করলে বলে আমি বলে দিই। এবং আমি বলেছিলাম সে যেমনই হোক, আমি বিশ্বাস করি শফিকুল বা তার স্ত্রীর তো কোনো দোষ নেই। শফিকুল পাপ করতে পারে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এবং হিস্ট্রি রিপিট ইটসেলফ। তুমি যেটা করবে সেটা তোমার ক্ষেত্রেই ব্যাক করে আসবে, ইতিহাসের পুনরাবৃত্তি। কিন্তু তার তো ইনোসেন্ট, তার ওয়াইফ ইনোসেন্ট, তার দুটো ছোট ছোট বাচ্চা আছে। এবারে কোনোদিন যদি এই এসআইআর থেকে এনআরসি হয়, এনআরসি থেকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হয়, দেখা যাবে না যেতে পারবে বাংলাদেশ, না যেতে পারবে পশ্চিমবঙ্গ, নোম্যান্স ল্যান্ডে কোনো একটা ডিটেনশন ক্যাম্পে শফিকুলের ওয়াইফকে রাখা হতে পারে, তখন ওর বাচ্চা কাচ্চাদেরও কষ্ট হবে। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম আমার পরিবারের পাশে আমি আছি, কারণ আমি বিশ্বাস করি ও যেমনই হোক না কেন, ও কুসন্তান হলেও, মানে শফিকুল ইসলাম, ওর ওয়াইফের কোনো দোষ নেই, এবং ওরা প্রত্যেকেই ভারতের নাগরিক, এটা আমি বিশ্বাস করি। এবং একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে সে যেমনই হোক, সে ভালো হোক খারাপ হোক, সে যদি আমার চরম শত্রু হয়, আমি প্রতিবাদ করব। সেই কথাটা ওরা হয়তো ভালো লেগেছে, ও আমাকে ফোন করেছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপ কল ছিল, যেটাকে কনফারেন্স কল বলা হয়, এবং সেখানে প্রায় 2 মিনিট 45 সেকেন্ড এরকম কথা ছিল, 45 বা 47 সেকেন্ড। গ্রুপ কল করেছিল। গ্রুপ কলে কি তাহলে আরো গ্রুপে কেউ ছিল? আর একজন ছিল, যার মাধ্যমে করেছিল আর কি। ঠিক আছে। তো সেই জায়গা থেকে ওয়াইফও আমার সাথে কথা বলেছিল। ঠিক আছে। খুব কমই 2 মিনিট 45 সেকেন্ড, মানে কত কথা হতে পারে, খুব কমই। ওর ওয়াইফও আমাকে ধন্যবাদ জানায়, এবং খুব হালকা চলেই কথা হয়, সেরকম কিছু না। একটা কথা এর মাঝখান থেকে তাৎপর্যপূর্ণভাবে বলেছিল যে ছেলেটার দম আছে। ছেলেটা বলতে ও অভিষেক ব্যানার্জিকে বোঝাতে চেয়েছিল, কারণ ও যে সময় ফোন করেছিল ঠিক তার আগেই সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে মামলাটি করেছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেখানে একটা রায় এসেছিল। সেই জায়গা থেকে ও বলেছিল ছেলেটার দম আছে, ফাঁকা আওয়াজ মারে না, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ও ইঙ্গিত করতে চেয়েছিল। এখন বিষয়টা হলো, আমরা সবাই জানি রাজ্য রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে সাপ নেউলো সম্পর্ক, সাপে নেউলো সম্পর্ক। এবং আমরা জানি, এখানেই প্রশ্ন আমি তোমাকে বলে দিচ্ছি, অসুবিধা হবে প্রশ্ন করতে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ইউটিউবার শফিকুলের গলায় অভিষেকের সুখ্যাতি, যুবরাজের সুখ্যাতি। হ্যাঁ, আমি এটাই বলছি। তোমার কোন দিকটা দেখাচ্ছে তোমাকে বলে দিচ্ছি। অভিষেক, আমি আর একটু ভালো করে শোনো, আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাকে বললো যে, মানে একদম একবার আমি তোমাকে কোট করছি, এই কথাটাই বলেছে, ছেলেটার দম আছে, ফাঁকা আওয়াজ মারে না, যেটা বলে সেটা করে দেখায়, ওই সুপ্রিম কোর্টের ওই ভার্ডিক্টের পরে। এবং আমি তোমাকে যেটা বলছিলাম, বা তুমিও যেটা বললে,
যে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি সাপে নেউলে সম্পর্ক, সেই জায়গা থেকে শুভেন্দুর একজন পোষ্য ইউটিউবার হিসাবে পরিচিত, সত্যি মিথ্যা আমি জানি না, এই শফিকুল ইসলাম। তা তার মানে কি শফিকুল এটা ইঙ্গিত করতে চাইছে যে শুভেন্দু অধিকারীর কোনো দম নেই এবং শুভেন্দু অধিকারী ফাঁকা আওয়াজ মারে? বিষয়টা তো সেটাই বোঝায়, সেটাও মুখে বলেনি, কিন্তু অভিষেকের এই সুখ্যাতির মাধ্যমে উল্টো দিকের বিষয়টা তো সেটাই বোঝায় না। তো যাই হোক, এইটুকুই আমাদের মধ্যে কথা হয়েছে, আমি আর সেটা নিয়ে কাউকে বলিনি। কিন্তু তোমরা সব সাংবাদিক, এর আগেও আমাকে দু একজন ফোন করেছিল, আমি কোনো সাংবাদিককে সোর্স জিজ্ঞাসা করবো না, সে কোথা জানতে পারলো, কিভাবে জানতে পারলো, এইটুকুই কথা হয়েছিল। তবে আমি এখনো বলছি, তার পরিবারের পাশে যদি জোর করে নাম বাদ দেয় আমি এখনো আছি। সোমনাথ, একদম একদম নির্দিষ্ট করে একটা প্রশ্ন করব। এই যে বিজেপির অন্দরেও তো আমরা দেখছি অনেক রকম ঘটনা উঠে আসছে এবং আদি বিজেপি এবং নব্য বিজেপির একটা বিভাজন সেটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি এই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতারা বা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, এক্ষুনি তুমি একটু আগে বললে যে ইউটিউবার, মানে কোথাও কি তাদের একটা এখন ব্যাকফ্রন্টে যাওয়া? কারণ নবীন যুগের কি বিজেপিতে সূচনা হচ্ছে নিতিন নবীনের হাত ধরে? ভারতবর্ষে বিজেপির কি হবে আমি বলতে পারবো না। কে নন বায়োলজিক্যাল, কে বায়োলজিক্যাল, কে হাম তো ঝোলি লেখার চাল পড়েঙ্গে বলে হিমালয় চলে যাবেন, সারা ভারতবর্ষের বিষয়টি আমি অত বলতে পারবো না। আমার পুঁজি কম, আমি তাই বুঝি কম, আমি একটু অল্প বুঝি অন্যদের তুলনায়। এই যে নবীন যুগের সূচনা হচ্ছে, মানে বা পশ্চিমবঙ্গ কন্টেস্টে তিনবাটি যুগের অবসান হচ্ছে, তিনবাটি মানে বুঝতেই পেরেছো, হ্যাঁ, যুগের অবসান হচ্ছে, অবসান হওয়ারই কথা ছিল। আর আমি তো নব্য বিজেপিকে দোষ দেবো না। বাঁশ কেন ঝাড়ে এসো আমার ঘরে কে করেছিল? দিলীপ ঘোষ করেছিল। দিলীপ ঘোষ 2020-21 সালে রোজ রোজ ওই যোগদান মেলা করে, যেন মিলন মেলা, ঠিক আছে, শীতকালে দেখবে চারিদিকে মিলন মেলা হয়, দিলীপ ঘোষ সেরকম যোগদান মেলা করে, মানে যোগদান মেলা করে নিজেই মেলা হয়ে গেলেন, মানে ওনার যেটা সিট থেকে ওনাকেই সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এইগুলো করেছে। এবার খাল কেটে কুমির এনেছে, সেটা ওনারাই বুঝুক। কোনো নতুন যুগের সূচনা হবে না এই নবীনকে দিয়েই। হ্যাঁ, নবীনের হাত ধরে নবীনরা ওঠার চেষ্টা করলে ভালো, ইডিওলজিক্যালি ভালো। কারণ এই যেগুলো বিজেপিতে হচ্ছে, নাম করে করে বলছে শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, ওই ন্যাড়া বাগচি, শঙ্কুদেব পান্ডা, ওই ক্রিমিনাল অর্জুন সিং যার বিরুদ্ধে 100টার উপর ফৌজদারি মামলা আছে, তারপরে এইদিকে আবার এই নতুন একটা জুটেছে হিরণ। মানে তাহলে বলছো যে ইউটিউবার, মানে শুভেন্দু ঘনিষ্ঠ ইউটিউবার থেকে শুরু করে যারা নব্য বিজেপি, তারা কোথাও একটা নব্য বলে কিছু নেই, নতুন বিজেপি কেউ করতেই পারে, নব্য বলে কিছু নেই। ধরো তুমি কোনোদিন রাজনীতি করোনি, তোমার আজকের থেকে মনে হচ্ছে তুমি আজকের থেকে বিজেপি করবে, তুমিও নব্য বিজেপি। হ্যাঁ, এরা হলো সব ভেজাল বিজেপি, তুমি যাদের কথা বলো এরা হলো ভেজাল বিজেপি, মানে তিনবাটি বিজেপি আর কি। ভেজাল ভেজাল বিজেপি বলে যাদেরকে উল্লেখ করছো, তাদের মুখোশ কি বিজেপি আরএসএস এর মধ্যে খুলছে কি মনে হয়? সে তো কিছুদিন আগে দেখাই গিয়েছে, কে কার থেকে চাকরি দেবো, রেলে চাকরি দেবো, প্রাইমারিতে চাকরি দেবো বলে জাল নথি করে, বা রাজ্যসভার সাংসদ করবো, লোকসভার টিকিট দেবো বলে কে কার থেকে কত কোটি টাকা নিয়েছে তুমি বলো তো। কিন্তু এর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল এবং তথ্য প্রমাণ হাতে নিয়ে শুভেন্দু অধিকারী যে ধরনের এলিমেন্ট, তোমার মনে হয় ওর বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, যে ভদ্রলোক যার আরএসএস ব্যাকগ্রাউন্ড আছে, বিজেপি ব্যাকগ্রাউন্ড আছে, তিনিও খাতির লোক, ঠিক আছে, তোমার মনে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি মিথ্যে অভিযোগ হতো, শুভেন্দু এতক্ষণে মানহানি মামলা করতো না? করতো কি করতো না? হ্যাঁ, শুভেন্দু অধিকারী কথায় কথায় তো হাইকোর্টে যায়, মানে যে কোনো বিষয় হলেই উনি হাইকোর্টে চলে যান। তাহলে এত বড় অভিযোগ শুভেন্দু অধিকারী কেন মানহানি মামলা করলো না? ঠিক আছে, বিজেপির মধ্যে থেকে বিজেপি বাঁশ কেন ঝাড়ে এসো আমার ঘরে, খাল কেটে কুমির এনেছে, এটা দিলীপ ঘোষদেরই এটার সমাধান করতে হবে, অন্য কেউ তো সমাধান করতে পারবে না। আর এই ইউটিউবার গুলোর আগে একজন মহিলা ইউটিউবার, সেও তুমি দেখেছো তার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, এরও তাই হবে, অসুবিধা নেই। এরা ধীরে ধীরে, আমি কিন্তু অবাক হয়েছি, তুমি কথাটা বলছো কিন্তু হালকাভাবে নিচ্ছি না বিষয়টা। ও আমাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য ফোন করতে পারে, এর আগে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি, ওর নাম্বারও আমার কাছে ছিল না, ঠিক আছে। একবার একটা দুটো ভার্চুয়াল ডিবেটে ওর সঙ্গে আমি মুখোমুখি হয়েছিলাম, মানে শফিকুল ইসলামের সাথে, ঠিক আছে। আমি একটা ভিডিও করেছি, হয়তো ভালো লেগেছে, ও ফোন করেছে মেনলি ওর ওয়াইফই কথা বলার জন্য ফোন করেছিল, ধন্যবাদ দেওয়ার জন্য। খুব কমই কথা বলেছিল, অত্যন্ত ভদ্র মহিলা, কথা শুনে যা মনে হলে।
যাই হোক, কিন্তু আমি বলছি সে তারও মাঝেও একটা পলিটিক্যাল কথা বললো কেউ কয়েক সেকেন্ডের জন্য, হুম, যে ছেলেটার দম আছে, হুম। যেটা বলে সেটা করে দেখায়। অভিষেক ব্যানার্জির কথা মানে বলে। তাহলে বিজেপিতে এই রাষ্ট্রবাদী মুসলিম বলে যারা তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল বা খবর করে নিজেদের রাষ্ট্রবাদী প্রমাণ করার চেষ্টা করছিল, সেই মুখোশটাও খুলে গেছে, খুলছে। এখন এখন যে রাষ্ট্রবাদী বলেছিল সে নিজে কতটা রাষ্ট্রবাদী সন্দেহ আছে। তোমাদের খেয়াল থাকবে, ওই পহেলগাঁও কাণ্ডের পর বিধানসভার সামনে এই শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে আগুন টাগুন ঝুলিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ বলছিল। সে ভিডিও আছে। মানে আমি তোমাকে বলছি, তুমি যদি আমার গলাও কেটে দাও না, আমি যদি খুব আনকনসিয়াস মাইন্ডে থাকি, তারপরে যদি আমার গলা কেটে দাও না, আমার মুখ থেকে কোনোদিন হিন্দুস্তান মুর্দাবাদ বেরোবে না। হুম, ঠিক আছে? যদি ধরি উনি ভুলবশতই বলে ফেলছেন, ভুলবশত তোমার কোনোদিন তুমি মাকে কাকিমা বলবে হুম। না বাবাকে জ্যাঠা বলবে? এগুলো তো ভুল হয় না। আমি হিন্দুস্তান মুর্দাবাদ এটা ভুলবশত আমার বেরোবে কেন মুখ থেকে? ফলে যারা রাষ্ট্রবাদীর কথা বলে তারাই অ্যাকচুয়ালি রাষ্ট্রদ্রোহী, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি তোমাকে আর একটা মজার বিষয় বলি। এই শফিকুল ইসলাম যখন বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছিল, হিন্দু মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছিল, এবং ম্যাক্সিমাম তুমি জানো এই যে হিয়ারিং হয়েছে তার মধ্যে 90% হিন্দু। ঠিক আছে? হুম, হ্যাঁ, এবং এরাও হয়তো কোনো সময় বিজেপিকে ভোট দিয়েছে, সাধারণ হিন্দুদের নাম বাদ দেওয়া ছিল। তখন এই শফিকুল ইসলাম পৈশাচিক আনন্দ করছিল, পৈশাচিক আনন্দ, পিশাচের মতো আনন্দ, রাক্ষস অসুর যেমন আনন্দ করে, হুম, পৈশাচিক আনন্দ করছিল। হাত পা সেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে হুম। সৌরভ গাঙ্গুলির সেই লস্টের ব্যালকুনিতে গেঞ্জি বানানোর গল্প মনে আছে তো? একদম। মানে ঠিক আছে? সৌরভ গাঙ্গুলি গেঞ্জি খুলে যেরকম উড়িয়েছিল হাতে ধরে। হ্যাঁ, এইরকম সেরকম শফিকুল ইসলাম গেঞ্জি ওড়ায়নি, শফিকুল ইসলাম সেরকম ভাবে হাত ঘোরাচ্ছিল যেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে আর শফিকুল ইসলাম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। হুম, পৈশাচিক আনন্দ করছিল। যে মুহূর্তে ওর ওয়াইফের কাছে হিয়ারিং নোটিশটা আসে, ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত একটা তুমি চিন্তা করে দেখো, মানুষ হতে হবে। আমি কেন বললাম এরা এরা কোনো রাজনৈতিক দলের কিছু না, এরা বেসিক্যালি অমানুষ। এদের ডিএনএ তে প্রবলেম আছে। এই শফিকুলদের ডিএনএ খুঁজে পাবে না এরা হিন্দু না মুসলমান, দেখবে সব দাঙ্গাবাজ ইনসান। শফিকুলের ডিএনএ টেস্ট করলে দেখবে না হিন্দু না মুসলমান, দাঙ্গাবাজ ইনসান। প্রথম কথা গেল এক নম্বর। দ্বিতীয় কথা, আমি তোমাকে বলি পৈশাচিক আনন্দ করছিল। যেই ওর ঘরে আগুনটা লাগলো, কতটা স্বার্থপর ভেবে দেখো, যেই ওর ঘরে আগুনটা লাগলো ওর ওয়াইফের নামে, এটা অন্যায় হয়েছে। আমি বলছি নির্বাচন কমিশনের নামটা এখন নির্যাতন কমিশন হয়েছে, অন্যায়ভাবেই হিয়ারিং এর নোটিশটা পাঠিয়েছে। কিন্তু যেই ওর ঘরে আগুনটা লাগলো, তখন ওর মনে হলো হ্যাঁ মুসলমানদের এই করা হচ্ছে, হিন্দুদের এই করা হচ্ছে, একদম, একদম। নির্বাচন কমিশন ভুল এবং করছে। এবং বেলডাঙ্গা নিয়েও তখন তিনি কমেন্টস করলেন। হ্যাঁ, ঠিক আছে? হুম, এরা এরা কখনো কার্তিক মহারাজের বন্ধু, কখনো হুমায়ুন কবিরের বন্ধু। একদম, একদম। ঠিক আছে? এদের কোনো বেসিক্যালি এদের কোনো ক্যারেক্টার নেই, বেসিক্যালি কোনো ক্যারেক্টার নেই। হ্যাঁ, ও ও একদমই তাই। রাজনৈতিক, ঠিক আছে? আবার কোন দিন দেখবে নওশাদ সিদ্দিকীর কাছে গিয়ে বসে আছে, বসে রাখার চেষ্টাও করে। একদমই। মানে ঠিক আছে? আমরা সম্প্রতি তো দেখেছি যে টাকার হুম। বিনিময়ে হুমায়ুন এবং বাবরিকে প্রমোট করার জন্য টাকা নিচ্ছে। আবার সেই জায়গা থেকে দাঁড়িয়েই এক মহিলা ইউটিউবার তিনি যাচ্ছেন বিজেপির ঘরে, হিন্দুদের ভিউয়ারশিপ নিয়ে তার সংসার চলছে। আমি তোমাকে একটা কথা বলছি, এদের তুমি এদের সত্যি না ইউটিউবার, আছে আদর্শ, না আছে সততা, না আমি আছে তোমাকে একটা নিজের কথা বলছি, ধর্মের প্রতি সততা। আমি তোমাকে একটা কথা বলছি, একটা জিনিস ভেবে দেখো। তুমি ইউটিউবার হও, তুমি তুমি ব্যবসা করো, তুমি স্কুল টিচার হও, তুমি ব্যাংকের অফিসার হও, তুমি যে পলিটিশিয়ান হও, আমাদের প্রত্যেকের তো একটা সমাজের প্রতি দায়িত্ব আছে, দায়বদ্ধ আছে। হুম, আমাদের নিজেদের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কাজ করে। এবার আমি ধরো সাংবাদিকতা করি বা আমি এখন ইউটিউবার হয়েছি, তাহলে আমার প্ল্যাটফর্ম থেকে আমি টানা এসআইআর ঘোষণা থেকে ইভেন আজকের পর্যন্ত এসআইআর এর বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো, মানুষ যেগুলো বুঝতে পারছে না, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে, মানুষ এটা নিয়ে টেনশনে রয়েছে, আমরা একের পর এক ভিডিও করে গেছি। এই শফিকুল ইসলামদের একটা ভিডিও দেখাতে পারবে না, একটা ভিডিও দেখাতে পারবে মানুষকে হেল্প করার জন্য কোনো কিছু করেছে। হুম, কচুকাটা করা হচ্ছে। তুমি অশোক কীর্তনিয়া দেখলে, হুম, মতুয়াদের ভোটে জিতেছে। এই মতুয়ারা 2019 সাল থেকে চোখ বন্ধ করে কোনো দিকে যায়নি, শুধু বিজেপিকে ভোট দিয়ে গেছে। 2019 সাল থেকে যতগুলো ইলেকশন হয়েছে, সেই মতুয়াদের ভোটে জেতা অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিধায়ক, যার বাবার নিজের এসআইআর এর নামের ঠিক নেই, সে আবার ফর্ম 7 নিয়ে মতুয়াদের নাম কাটতে বাদ দিতে গেছে। চিন্তা করতে পারো? আমি তো বললাম এরা কেউ হিন্দু নয়। যদি কেউ হিন্দু হয়, হিন্দু ধর্মের মেন, আমরা কি বলি, ধর্মগুরু শঙ্করাচার্য একজন বড় ধর্মগুরু হিন্দু ধর্মের,
সেই শঙ্করাচার্যকে যোগী আদিত্যনাথের রাজ্যে পেটানো হচ্ছে। হিরণ হিন্দু ধর্ম মতে এক বউকে ঠকিয়ে আর এক বউকে বিয়ে করছে, মাথায় সিঁদুর দিচ্ছে, গলায় মঙ্গলসূত্র পরাচ্ছে। কত বড় হিন্দু ধর্মের প্রতি অপমান হলে একটা বউ থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে তাকে ঠকিয়ে তার মাথায় সিঁদুর পরিয়ে তাকে মঙ্গলসূত্র দিয়ে বিয়ে করে কি করে আরেকজনকে সিঁদুর মঙ্গলসূত্র পরাতে পারে? ধর্মের এটা এটা একদিক থেকে যেমন বেআইনি, অন্যদিক থেকে তুমি ধর্মীয় বা হিন্দুইজের কালচার, ঠিক আছে, হিন্দুইজের কালচার, সেই হিন্দু সংস্কৃতিটাকে তুমি কি বলবো, তুমি অপমান করলে। তোমার চিন্ময় দাসের জন্য বাংলাদেশের হৃদয় কেঁপে যায়, ওই শঙ্করাচার্যের জন্য তো হৃদয় কাঁপছে না। সে তো এদেশেরই একজন ধর্মগুরু। শুভেন্দু অধিকারী করে মিছিল তো বের করছে না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে কোনো ভেজাল মাল ওইখানে গিয়ে ঢুকেছে, এবং এর পুরো দায় এই দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানিকে নিতে হবে, কৈলাস বিজয়বর্গীয়কে নিতে হবে, কারণ ওনাদের সময় এই ভেজাল মালগুলো ঢুকেছিল। যে কটা ঢুকেছে সব কটা না এরা হিন্দু না কিছু, পুরো দাঙ্গাবাজ এবং এরা স্বার্থপর, এরা বিজেপিরও কেউ নয়। আজকের বিজেপির এই অবস্থা হওয়ার কথা না। সারা ভারতবর্ষে বিজেপি এত রেজাল্ট ভালো করছে, যেভাবেই করুক এত রেজাল্ট ভালো করছে, পশ্চিমবঙ্গে তো একটা ভদ্রস্ত স্কোর করবে, দেখো হাঁটতে কেউ পারে, কিন্তু এরা যে অবস্থাটা করেছে আমি তোমাকে বলছি, আরে ভাই বিজেপি মানে রাহুল সিনহা, তার সাকসেস রেট কি আমার জানার দরকার নেই। একদম বিজেপি মানে শ্রমিক ভট্টাচার্য, একদম বিজেপি মানে দিলীপ ঘোষ, এদেরকেই তো আমরা বিজেপি বলে চিনি। তার আগে তথাগত রায় ছিল, তার আগে ধরো ছিল, তপন শিকদার ছিল, তপন শিকদার মারা গিয়েছে, বাবু মারা গিয়েছে, ঠিক আছে, এরা হলো বিজেপি। এই শুভেন্দু অধিকারী আবার কবে বিজেপি হলো? এই শঙ্কুদেব পান্ডা কবে বিজেপি হলো? এই ঠোঙা সজল নরকের কীট নেবুতলার কবে বিজেপি হলো? এই মেরামাক্তি কবে বিজেপি হলো যে শুভেন্দু অধিকারী তার গোটা গোষ্ঠীকে সর্বপ্রথম চোর বলেছিল? যার বাবার বিয়েতে মোহাম্মদ আজিজের গান চলে, যার বিয়ের রিসেপশনে 2 মাস আগে মুসলিমদের দোকান থেকে হালাল মাংস আসে আর মুসলিম কুক দিয়ে রান্না হয়, সে আবার মঞ্চে দাঁড়িয়ে বলছে মুসলিমদের দোকান থেকে মাংস কিনবেন না, 2 নম্বরই কারবার। সব সব হিসাব বাকি আছে। 18ই না 25শে ডিসেম্বর একটা ভিডিও আছে আমার কাছে, আমি করেছিলাম ভিডিও। এই রাত 9টার পরে যারা জল পুলিশের আন্ডারে চলে যায় তাদের সঙ্গে দেখি নাচছে এই নেড়াবাগচি, যার মাথায় কোনোদিন চুল উঠবে না। নাচছে কার গানে নাচছে? মোহাম্মদ আজিজের গানে নাচছে, আপসে আপকো আজান এসে। ওর বাবার বিয়েতে ওই গানটা চলেছিল, যেখানে মোহাম্মদ আজিজ একজন মুসলিম সিঙ্গার। কি বলছে? এদের মুখ আর লেজের কোনো ডিফারেন্স আছে নাকি? একদমই সোমনাথ, মুখ আর মুখোশ আগামী দিনে নিশ্চয়ই 2026-এর নির্বাচন যত এগিয়ে আসবে, মুখ আর মুখোশ মানুষ বুঝতে পারবে। আমি একটা কথা শুধু তোমাকে বলি, একটা কথা শেষ করার আগে বলি, যদি তোমার সময় থাকে এটা জুড়ে নিয়ে তোমার ভিডিওতে। সংক্ষিপ্ত করে বলো। সেটা হলো দেখো আমি আমি একজন ফুটবল ভক্ত হিসাবে আমি ব্রাজিল বা আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু যখন ইন্ডিয়ার সঙ্গে ব্রাজিল বা আর্জেন্টিনার সাপোর্টার হবে এবং আমি নিশ্চিত ইন্ডিয়া সেই ম্যাচটা হারবে, ঠিক আছে, তারপরে কি আমি ব্রাজিল বা আর্জেন্টিনার সাপোর্টার হবো নাকি? আমি তো ইন্ডিয়ারই সাপোর্টার হবো, তাতে ইন্ডিয়া 10 গোল খাক, ঠিক আছে। আমার বক্তব্য হলো আমার যেটা আদর্শ, আমার যেটা মর্যাদা, আমি পাশের বাড়ির জ্যাঠাকে আমি বাবা বলে ডাকবো নাকি? আমি পাশের বাড়ির মা জেঠিমাকে আমি কাকিমা বলে ডাকবো নাকি? তারা আমার জ্যাঠা, তারা আমার কাকিমা, সব ঠিক আছে। আমি পাকিস্তানকে আমার দেশ বলবো নাকি? ভারত আমার দেশ, সেই রকম একইভাবে এটা আমার আদর্শ, এটা আমার প্রিন্সিপাল, এটা আমার ভালোবাসা। যারা অরিজিনাল বিজেপি, ঠিক আছে, আজকের রেজাল্ট ভালো হয়নি, 2 দিন পরে রেজাল্ট ভালো হবে, 3 দিন পরে রেজাল্ট ভালো হবে। রাজনীতিতে তো একদিনের নয়। যত সব বেনো জল ভেজাল মাল 3 বাটি 4 বাটি ঢুকিয়ে পুরো বিজেপিটাকে শেষ করে দিয়েছে। আমি বিজেপির আদর্শে বিশ্বাসী নই, কিন্তু আমি যদি তুমি আমাকে পলিটিক্যালি অ্যানালিটিক হিসাবে বলো, আমি বলছি অরিজিনাল বিজেপি যাদের সত্যি যারা বিজেপি আর কি, বিজেপির প্রিন্সিপাল আদর্শে করে, তারা থাকলে বিজেপি ক্ষমতা আসুক বা না আসুক, বিজেপি একটা ভদ্রস্ত স্কোর করতো। কিন্তু আমি আজকে ডেট দিয়ে লিখে রাখো, আমার এই অডিও তো তোমার কাছে রেকর্ডিং হচ্ছে, থেকে যাবে, ডেট দিয়ে লিখে রাখো, আজকের 21শে জানুয়ারি 2026, আর 3 মাস অপেক্ষা করতে হবে, বেশি দিন নয়। 3 মাস পরে এইরকম সময় তুমি এই ভিডিওটা চালিও, যেদিনকে ইলেকশনের কাউন্টিং এর রেজাল্ট বেরোবে, এই বিজেপি 26টা রেজাল্ট পাবে, 26টা আসন পাবে না। দিলীপ ঘোষকে কেন টেনেছে জানো?
বিজেপির ছাব্বিশে পতনের 26টা কারণ, আসন পাবে। বিজেপির পতনের কারণ হচ্ছে এই বেনজল বিজেপি। হুম। এবং দিলীপ ঘোষকে কেন টেনেছিলাম এটাও নাটক। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রায় 6 বছর সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ জীবনের সারা জীবনটা তিনি আরএসএস করেছেন। তার নিজস্ব একটা নেটওয়ার্ক আছে, নিজস্ব একটা সংগঠন আছে, নিজস্ব একটা অনুগামী আছে। সেই অনুগামীটা দিলীপ ঘোষের সঙ্গে এই অন্যায় অত্যাচার লাস্ট 3-4 বছর ধরে হচ্ছে বলে, তাকে কোণঠাসা করা হচ্ছে বলে, সেই সেই অনুগামীর পাটটাও বসে গেছে, তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। দিলীপ ঘোষের প্রতি ভালোবাসা থেকে ওই মোটা অমিত শাহ দিলীপ ঘোষকে ডেকে আনিনি। দিলীপ ঘোষের যে বিপুল পরিমাণ লক্ষ লক্ষ হাজার হাজার কোচবিহার থেকে কাকদ্বীপ যে মানে বিজেপির সমর্থক আছে, দিলীপ ঘোষের অনুগামী বিজেপির সমর্থক আর কি, তারা সব বসে পড়েছিল। তাদেরকে অ্যাক্টিভ করার জন্য দিলীপ ঘোষকে ডেকে এনেছে। একটা লোক, একটা এত বড় সাকসেসফুল নেতা, সে নরেন্দ্র মোদীর কোনো সভায় ডাক পায় না, আজকের দিনেও ডাক পায় না। হ্যাঁ, আমরা সম্প্রতি তাকে সিঙ্গুরের সভাতেও তো দেখলাম তিনি ছিলেন না। হ্যাঁ, তাই ডাকা হয়নি তো, থাকবে কোথ দিয়ে? ঠিক আছে, কোথায় বারাসাত না কোথায় গিয়ে কি হনুমান চল্লিশা করছে দিলীপ ঘোষ, সেই সময় নরেন্দ্র মোদী এখানে সিঙ্গুরে ভাট বকছে। ঠিক আছে, আমার বক্তব্য এটাই যে এই দিলীপ ঘোষকেও সব করে রেখে দিয়েছে। যেন দিলীপ ঘোষ বুঝলে ভালো, না বুঝলে দিলীপ ঘোষ এমনিতে ছিবড়ে হয়ে গেছে, আরো ছিবড়ে হয়ে যাবে। এটাই একদমই হলো বিষয়। সোমনাথ, একদমই সোমনাথ, সময় কম। পুরোটাই শুনলাম যে শফিকুল কি কারণে তোমায় ফোন করেছিল, এবং শফিকুল ইসলামের গলায় অন্যরকম সুর, সবটাই বুঝতে আমাকে পারলাম। ফোন করাটা বিষয় নয়, আমি আশ্চর্য হয়ে গেছি, আমিও চমকে গেছি, তুমি যেমন চমকে যাচ্ছ। ও বলছে ছেলেটার দম আছে, ফাঁকা আওয়াজ মানে না, যেটা বলে সেটা করে দেখা। আমাকে ধন্যবাদ জানানোর জন্য। ও ইউটিউবার, আমি ইউটিউবার, কোনোদিন কথা হয়নি, তা কি আছে, কেউ একজন প্রথমে ফোন করলো, কথা হলো, ঠিক আছে। এইটা শুনে আমি অবাক হয়ে গেছি। মানে মনের কথাটা ভিডিওর মাধ্যমে বলতে পারছে না, মনের কথাটা ফোন করে বলে দিচ্ছে। একদমই। এবং জানে আমি কলটা রেকর্ড করবো, এবং 100% জানে কলটা রেকর্ড করবে। আগে ওর এরকম অভিজ্ঞতা হয়েছে অন্যান্য কিছু দেখে, ওই জন্য হোয়াটসঅ্যাপ কনফারেন্স কল, গ্রুপ কল করিয়েছে। একদমই একদমই সোমনাথ, পুরোটাই শুনলাম, আমাদের দর্শকরাও পুরোটাই শুনবে। আসল ভিতরের যে রূপ, এই শফিকুল ইসলাম থেকে শুরু করে অনেক ইউটিউবার আছে বা অনেকেই আছে যারা বিজেপি ঘনিষ্ঠ বা বিজেপির খবর করে, বা অনেক রকম ভাবে খবরের মাধ্যমে বা নেতা হয়ে যে খেলা খেলছে, অনেকের কথাই আমরা শুনলাম এবং মানুষ জানলো। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।